আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। দর্পণ মিহিস্বরে বলে ওঠে। প্রচুর অস্বস্তি হলো সম্বোধনটি করতে। পূর্বে কখনো ডাকার অভিজ্ঞতা না থাকে বুকের ভেতরটা অজানা উত্তেজনায় আড়ম্বরপূর্ণ। চারিদিকে কত সম্পর্ক। কে বলে সে একা? সে তো একা নয়, তারও একটা পরিবার রয়েছে। সিয়াসা হাসি মুখে দেখে তার পুরো পরিবারটাকে, দেখে গম্ভীর ওই মুখটির ছেয়ে যাওয়া মলিনতা। এই মলিনতা দুঃখে নয়, আনন্দের। শ্রাবণ মাসের শেষ প্রায় হঠাৎ আকাশের বুক চিরে বৃষ্টি ঝাঁপিয়ে পড়ে মধ্যধামে। রাতের নিস্তব্ধতা ব্যবসা গরমকে নিশ্চিহ্ন করতে দৈবাত ঝুপঝুপিয়ে বৃষ্টি নামতে শুরু করে। তবে দালান কোঠার জনজীবনের কাছে বৃষ্টি হারহামেশাই অবহেলিত। টিনের চালের উপর শব্দ করে পড়া বৃষ্টির সেই মিষ্টি ছন্দপতন্ত সবাই অনুভব করতে পারে না। তবে কিভাবে দালানের মানুষগুলোর মন কাড়বে বৃষ্টি? সত্য বলা এই বাক্যটি যেন মিথ্যা প্রমাণিত হলো দালানের ভেতর থাকা মনমরা মানুষগুলোর কাছে, অভ্যন্তরীণ ক্লেশের কাছে। তাদের কাছে বৃষ্টি মানে অমেঘ ক্লেশের অবসান। তাদের কাছে বৃষ্টি মানে জ্বলন্ত বক্ষ শীতল হওয়ার একমাত্র পন্থা। তাদের কাছে বৃষ্টি মানে আনন্দের ধারা। একমাত্র বৃষ্টি তাদের কাছে অভ্যন্তরীণ মলিনতা থেকে মুক্তির পথ মনে হয়। বারান্দার কোমর সমান রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সুঠামদেহী পুরুষটি। তার সা বিন্দু বিন্দু কথা ছুঁয়ে দিচ্ছে শ্যামলাটে মুখশ্রী। স্থির দৃষ্টি অমানিসায় আটকে। লোকটি কেন এমন থমকে আছে সেই থেকে? ছোট্ট একটা পারিবারিক মিটিং কি তার কাছে এতটা আনন্দময় যে সর্বদা কাঠখোট্টা লোকটিকেও অনুভূতি লুকাতে বাধ্য করছে? লোকটির মাঝে ঠিক কতটা অতৃপ্ততা একটা পরিবার নিয়ে সিয়াসা আন্দাজে করতে পারছে না। বুকের দুপাশে দুটো নরম হাতে স্পর্শে দর্পণ হতচকিত নড়চড়ে উঠল। পৃষ্ঠদেশে আদুরে স্পর্শে মুখ ঘষে যাচ্ছে তার আদুরে কাঠবিড়ালি। ঠোঁটে আলতো হাসি নিয়ে পেছন থেকে টেনে সামনে এনে দু হাতে নিজের সাথে মিশিয়ে নেয় মেয়েটিকে। বুকে থুতনি ঠেকিয়ে সিয়াসা তাকায় সিক্ত মুখটির দিকে, জিজ্ঞাসা করে, ভিজেছেন কেন? ভালো লেগেছে। তোমরা সকলে একসাথে অনেক মজা করে থাকো, তাই না? অনেক মজা হয়। এখন তো দাদু ভাই চাচু চাচিও আছে, এখন আরো বেশি আনন্দ হয়। তোমার পরিবারের সকলে অনেক হাসি খুশি, প্রাণবন্ত, অমায়িক। একে অপরের ভালো থাকাই তাদের একমাত্র চাওয়া। আর সেই পরিবারের আরেকটা অংশ আপনি, যে কিনা এই ভালো থাকাকে পরিপূর্ণ করে। আসলেই কি তাই? যদি কখনো মনে হয় আমার আগমন তোমার এবং তোমার পরিবারের জন্য অন্যতম এক বিষাদময় যন্ত্রণার কারণ, তবে কেমন হবে? হয়তো আমি একাই ভালো ছিলাম সিয়া। সদ্য ভালো থাকতে শেখা পরিবারটার সাথে জড়ানো ঠিক হয়নি। এত সুন্দর পরিবারটার মাঝে যদি আমার কারণে আবারও দুঃখ নেমে আসে, তবে আমি মরেও শান্তি। সবেকে হাতের পিষ্টনে বন্ধ করে দেয় শব্দের বুনন সিয়া। কপাল কুচকে তাকায় নির্দয় পাষাণ লোকটির দিকে। কেন তার সুখ সহ্য হয় না এ লোকের? এলোমেলো সব গুছিয়ে মাত্রই তো সুখের দেখা পেল সে, তবে কেন এটা কেড়ে নেওয়ার কথা বলছে? এটা কেমন কথা? এমন কথা বলতে নেই। আপনার আগমন আমার জন্য, আমার পরিবারের জন্য অন্য এক সুখের আগমন। সো অলওয়েজ বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ মেজর, জাস্ট এনজয় দ্য প্রেজেন্ট মোমেন্ট। বলে হাতের বাঁধন হালকা করে পেছন থেকে হেলে পড়তে পড়তে বলে সিয়াসা। আচমকা সিয়াসা পেছন দিকে হেলে পড়ে। দর্পণ ভয়েল দেহে তার কোমর আঁকড়ে ধরে, ক্রুদ্ধ কণ্ঠে বলে, হোয়াট ইজ দিস সিয়া? এভাবে হেলে পড়লে কেন? পড়ে যেতে যদি। বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিয়ে যাওয়া মেয়েটি খিলখিলিয়ে হেসে উঠল বদ্ধ নেত্রে সুধায়। কেন নিজের উপর বিশ্বাস নেই? নিজের উপর থাকলেও নিজের ভাগ্যের উপর নেই। ভাগ্যর যে আমার একাকিত্বই বড্ড প্রিয়। সে যে জন্মেছে এই একাকিত্ব নিয়ে। পুনরায় আবেগঘন কণ্ঠে সিয়াসা তেড়ে এসে গলার কাছে টি শার্ট চেপে ধরে, চিপিয়ে চিপিয়ে বলে, সব সময় এমন কথা বলে আমার উনিকে কষ্ট দেয়া আমি মোটেও বরদাস্ত করব না। নির্দয় কাঠখোট্টা মেজর। বৃষ্টির ছোঁয়া সিক্ত মুখশ্রী লোভনীয় সৌন্দর্য ধারণ করে বসে আছে। সরু শীতল দৃষ্টি মুহূর্তে রং বদলে নেয় নিজের। ভারী লোলক দৃষ্টি। চেহারার বদলে যাওয়া আদল আজ করার সুযোগ পেল না মেয়েটি। অগ্রাসী ওষ্ঠাধয়ে তার লোলুপ আধিপত্য বিস্তারে মত্ত হয়ে পড়ে। দুই পাত গভীর স্পর্শে গলদেশ জড়িয়ে ভারসাম্য রক্ষা করে মেয়েটি। প্রেমা আন্দোলন শেষ হতেই ললাটে ললাট ঠেকল। ঘন নিঃশ্বাস ফেলে দর্পণ বলে, আপনার কাছে বলবো না তো কার কাছে বলবো?
ভেতরকার জমা সব ক্লেশ আপনার জিম্মায় রাখব, বদলে একটু করে সুখ ছিনিয়ে নেব আপনার বক্ষ মাঝার থেকে। রাজি আছেন? লোকটির পায়ের পর পা রেখে দাঁড়িয়ে থাকা মেয়েটি হেসে ওঠে। লেনদেন শুনে ভালোবাসার লেনদেনের শুনে ঘন ঘন মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলে, এক পায়ে রাজি আছি। সব সময় এমন সুখ হয়ে আসো আমার জীবনে, আমি দু হাত পেতে আগলে নেব। সিক্ত দেহ নিয়ে সিয়াসা ছুটে আসে রুমে। পুরো শরীর ভিজে গিয়েছে। কাবাড ঘেটে নাইট ড্রেস হাতে নেয়। আচানক নাইট ড্রেসটির দিকে চোখ পড়তে তার কপাল কুঁচকে যায়। সে পা থামিয়ে হ্যাঙ্গারে ঝুলন্ত ড্রেসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। উপরের শার্টটা ঠিক থাকলেও পায়জামাটা ঠিক নেই। পায়জামার দৈর্ঘ্য দেখে তার চোখ কপালে। সে বড় বড় চোখ করে পেছনে তাকায়। বারান্দার দরজা লাগিয়ে দর্পণ মাত্রই ঢুকেছে ঘরে। সিয়াসার অমন দৃষ্টি দেখে সে ভুরু নাচিয়ে শুধায়, কি হয়েছে? এটা কি? হাতের হ্যাঙ্গারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে থমথমে মুখে প্রশ্ন করে সিয়াসা। দর্পণ আনমনা দৃষ্টি ফেল। অনুপল যেতে তার পূর্ণ মনোযোগ কেড়ে নেয় অত্যন্ত ক্ষুদ্র দৈর্ঘ্যের প্যান্টটি। সহসা কেসে উঠল সে। সিয়াসা শানিত দৃষ্টি দেখে এটা কোত্থেকে আসলো এখানে? এসব লেম জিনিস সে কোনোদিন টাকা দিয়ে কিনবে নাকি? মেয়েটা নিশ্চয়ই তাকে খারাপ ভাবছে। সে বোকা বোকা হাসলো। ইতস্তত কণ্ঠে সাপের সুরে বলল, দেখো, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। আসলে আমি যখন এগুলো কিনছিলাম তখন নাইট ড্রেসের সাইড থেকে কোনো বাছাবাছি না করেই এক ঝাঁকে কয়টা নিয়ে এসেছি। তার মধ্যে হয়তো ভুলক্রমে এটা ঢুকে গিয়েছে, নয়তো সব ছ্যাঁচড়ামো আমি কি করব? তুমি তো আমায় চেনো। সিয়াসা শানিত দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। অতঃপর কিছু না বলে ওয়াশরুমে ঢুকে যায়। সিয়াসা ঢুকে যেতেই দর্পণ চাপা শ্বাস ছাড়ল। কি অস্বস্তিকর পরিস্থিতি! সেও ভিজে কাপড় বদলে ল্যাপটপ নিয়ে বসলো। লম্বা লিস্ট করতে হবে। সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই মৃত্যুর পথযাত্রী। পুরোদস্তর কাজে মগ্ন হতে গিয়েও বাধাপ্রাপ্ত হলো দর্পণ চিরচেনা মিষ্টি কণ্ঠে। আমায় কেমন লাগছে? ল্যাপটপ থেকে দৃষ্টি সরাতে দর্পণের চিত্র নড়ে উঠল। দৃষ্টি এদিক ওদিক নয়, সোজা গিয়ে আটকায় লোমহীন ফর্সা সরু নগ্ন পায়ের দিকে। আধিপত্য পরিমাণে আশঙ্কিকতা হজম করতে না পেরে দর্পণ মিইয়ে গেল। দৃষ্টি আগের থেকেও শীতল হলো বটে। আর নায়িকাদের মতো মডেল দিয়ে দাঁড়িয়ে থাকা সিয়াসা ভোতা মুখে হতাশার নিঃশ্বাস পেল। দর্পণের শান্ত দৃষ্টি দেখে নায়িকাদের মতো পোজ ছেড়ে দুপদাপ পা ফেলে দর্পণের সামনে বিছানায় আসন পেতে বসল। তীব্র বিরক্তি নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি কোন গ্রহের প্রাণী বলুন তো? বাচ্চারা ঠিক বলে আপনি একটা আয়রন ম্যান। এমন পোশাকে নায়ক নায়িকাদের দেখে তো হুঁশ হারায়, অবাক হয়, উন্মাদ হয়, সম্মোহন হয়ে যায়, আরও কি কি যেন আছে, ব্লাবলা ইটসেন্ট্রা। সাহিত্যিকরা ভালো বলতে পারবে, আর আপনি কিনা এক কড়াই কাঠ লৌহ মানব। আমি ভেবেছিলাম আপনি একটু রোম্যান্টিক মুডে বলবেন যে শিয়া, এই পোশাকটা আমি স্বেচ্ছায় তোমার জন্য এনেছি, আমার জন্য পরবে তুমি। তা না বলে আপনি আরও মিনমিন করে বলছেন এটা হয়তো ভুল করে এনেছি। প্রথম দিনও আমি আপনাকে প্রভোগ করেছি, আজও আপনার জন্য এত সুন্দর একটা পোশাক পরে আসলাম, অথচ আপনি এমন শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন। গিভ সাম এক্সপ্রেশন ম্যান। দর্পণ তখনও শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে বাচেল মেয়েটির দিকে। সিয়াসা তা দেখে পুনরায় হতাশার নিঃশ্বাস ফেলে হাত পা ছড়িয়ে ধপাস করে শুয়ে পড়ল দর্পণের পাশে। দর্পণ মেয়েটির হতাশা পুরোদমে অগ্রাহ্য করে পাশের ছোট টেবিলটা থেকে নিজের ফোনটা তুলে নেয়। মৃদু কণ্ঠে শুধায়, কাল তোমার চেম্বার কয়টায়? কাল ছুটি, পাপা হসপিটালে জানিয়ে দিয়েছে। কাল পুরোটা দিন আলিশবার। সিয়াসা অনাগ্রহে বলল, আলিশবা নতুন করে আনা বাচ্চাটা নাম। বাবা আর সে পছন্দ করে রেখেছে মামা আর নানু ভাইয়ের সাথে মিলিয়ে। ছোট প্রতি উত্তর করে দর্পণ কাউকে ফোন লাগায়। নাম উল্লেখ করে সালাম দেওয়ায় সিয়াসা বুঝল দর্পণ মেজর ওয়ালিউল্লাহকে ফোন দিয়েছে। স্যার, আগামীকাল আবার এমার্জেন্সির ছুটির প্রয়োজন। সিয়াসা অনেক অসুস্থ। ডাহা মিথ্যা কথাটি শুনতেই তরাক একলাপে উঠে বসে সিয়াসা। অপর পাশ কি বলল শোনার ইচ্ছে পোষণ না করে ভুরু কুচকে শুধায়, আমি কোথায় অসুস্থ? আমি তো একদম ঠিক আছি, ফিট অ্যান্ড ফাইন। পায়ের ব্যথাও তো অনেকটা কম। একটু পর আর থাকবে না। কথার মানে বোঝার আগেই কামরাটি অমানিসায় ঢাকা পড়ল। দৈবাত আক্রমণাত্মক টানে কারোর বক্ষতলে নিজেকে আবিষ্কার করতে সিয়াসা চেঁচিয়ে উঠল, আমি দুষ্টুমি করছিলাম, দেখতে চাচ্ছিলাম আপনি কেমন প্রতিক্রিয়া দেখান। প্রতিক্রিয়া দেখাচ্ছি তো প্র্যাকটিক্যালি।
ফিসফিসে কণ্ঠস্বরে মেয়েটির সিরাজে উষ্ণতা অনুভব হয়। এমন ওয়াইল্ড প্রতিক্রিয়া দেখতে চাইনি তো। নিঃশ্বাস আটকে এলো মেয়েটির, রুক্ষ হাতের অস্থির বিচনে নুয়ে গেল দেহ অবয়। শব্দের বুনন ভুলে গেল, নীরবে সর্বদা শান্ত কাঠখোট্টা মেজরটির অস্থিরতা উপভোগ করতে লাগলো। মাঠের মাঝে আসন পেতে বসে আছে সিয়াসা, তার চারপাশে বুলাতে বাচ্চাদের ভিড়। মাটি দিয়ে হাঁড়ি বানাচ্ছে সিয়াসা, বাচ্চাদের আনন্দের শেষ নেই এতে। আইদিন সিয়ার তো ছাড়ছে না তার পিছু, তারা খুব খুশি। আয়রন ম্যানের সাথে সিয়ার বিয়ে হয়, সিয়া তো তাদের সাথে রয়েছে, দূরে চলে যায়নি। দর্পণে বাসার সামনে খোলা মাঠে তারা ক্রিকেট খেলে, যখন তখন সিয়ার সাথে দেখা করতে পারে। সাইফ কয়েকবার এসে সিয়াসাকে বকে গিয়েছে মাটিতে খেলার কারণে, যদি ঠান্ডা লেগে যায়। কড়া রোদের মাঝে ঘেমে উঠেছে মেয়েটি, তবুও নড়ছে না। হঠাৎই মাথার উপর ছায়া অনুভব হয়ে সে ঘাড় উঁচিয়ে তাকায়। দর্পণ দাঁড়িয়ে, ওষ্ঠকোণে প্রাণবন্ত হাসি ফুটে উঠল, চঞ্চল কণ্ঠে শুধায়, আপনি এসে পড়েছেন, ধন্যবাদ সকলের কথা রাখার জন্য। তুমি এগুলো কি করছো? মাটির হাঁড়ি বানাচ্ছি মেজর। এখানে অনেক রোদ সিয়া, বাচ্চাদের নিয়ে উঠে এসো। রোদে আমাদের কিছু হয় না মেজর, আমরা সকলে সানস্ক্রিন মেখেছি, তাই না বাচ্চারা? ইয়েস আয়রন ম্যান, আমরা কালো হয়ে যাব না। আমরা রোজ সকালে সানস্ক্রিন ব্যবহার করি, যেটা আমাদের সানলাইট থেকে প্রোটেক্ট করে। মৃণাল চঞ্চল কণ্ঠে বলল। দর্পণ মৃদু হেসে হাঁটুকড়ে বসে, আলতো হাতে মৃণালের নাক চেপে দিয়ে বলে, কিন্তু তোমার সব এনার্জি শুষে নিচ্ছে সানলাইট, আর এনার্জি না থাকলে তোমরা পরবর্তীতে খেলবে কি করে? আয়রন ম্যান তোমাদের জন্য এতগুলো চকোলেট, কার, টয়স এনেছি, সেগুলো দিয়ে খেলবে কি করে? বাচ্চারা ফ্যাল করে তাকিয়ে রইল দর্পণের দিকে। এনার্জি নিয়ে কোনো উপদেশ তাদের মাথায় ঢোকেনি, তাদের মাথায় শুধু ঢুকেছে চকলেট, কার আর টয়স। তারা একে একে হুড়মুড় করে উঠে দাঁড়ায় ঘাসের উপর থেকে। আলাপোলা হেসে বলে, তুমি ঠিক বলেছো আয়রন ম্যান, চলো চলো আমরা তোমার সাথে যাব। কোথায় চকলেট, কার, টয়স? দর্পণ মিটিমিটি হেসে বাচ্চাদের নিয়ে চলে যায়। সিয়াসা অবাক পানে তাকিয়ে থাকে মির্জাফরগুলোর দিকে। সে পায়ে ব্যথা নেই, তাদের আনন্দের জন্য মাটি দিয়ে খেলছে, আর ওইগুলো চকলেট দেখতেই অমনি হুড়মুড় করে তাকে ভুলে গিয়েছে। আসমের অফিস রুমে বসেছিল সাইফ। দর্পণকে ঢুকতে দেখে সে মুখ ঘুরিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসল। দর্পণের পিছু পিছু অজানা কাউকে ঢুকতে দেখে বেশ কৌতূহল জমল মনে, তবে প্রকাশ করল না। দর্পণ ঢুকে জীর্ণশীর্ণ দেহের নারীটিকে একটা চেয়ার এগিয়ে দিল, নম্র কণ্ঠে বলল, এখানে বসুন। কোলে চেপে রাখা শিশুটিকে বক্ষ মাঝে জড়িয়ে নাইটি ইতস্তত ভঙ্গিতে বসল। দর্পণ নিজেও বসে সাইফের সামনে চেয়ার টেনে তাকায় সাইফের কুচকানো মুখের দিকে। ললাটে ভেসে ওঠা প্রশ্নের উত্তর স্বরূপ বলে, ওনার স্বামী গতকাল মারা যায় অ্যাক্সিডেন্টে। ওনার ছেলের বয়স এই 2 বছর। এই ছেলে ছাড়া ওনার আর কেউ নেই এই পৃথিবীতে। উনি ওনার ছেলেটাকে একটা ভালো ভবিষ্যৎ দিতে চায়। আপনি যদি একটু সাহায্য করতেন তবে ওনার একটু মাথা গোঁজার ঠাঁই হতো। এসব বিষয়ে সাইফ বরাবরই নরম, তার মধ্যে তার সাধ্যের মধ্যে যতটুকু থাকে তা সে সবসময় করে। কিন্তু এই পর্যন্ত সে যত বাচ্চাদেরই রেখেছে তাদের নিজের সন্তানের পরিচয় রেখেছে, এমনভাবে রেখেছে কেউ দ্বিতীয়বার তার থেকে তাদের ছিনিয়ে নিতে পারবে না। তবে এই বিষয়টা ভিন্ন। সে মৃদু কণ্ঠে বলল, আমি আগেও বলেছি, এটা কোনো চ্যারিটি ফাউন্ডেশন নয়। এখানে যারাই থাকে তারা আমার সন্তানের পরিচয় থাকে। তাহলে আমি এখানে তাদের কিভাবে সাহায্য করব? দর্পণ তাকায় নারীটির দিকে, নারীটির উদ্বিগ্নতা প্রকাশ করলো। আরে যেভাবে রাখবেন আমরা সেভাবেই থাকবো। আমরা পরিচয় রাখলেও কোনো সমস্যা নেই, বরং খুশি হব। ও নিজের পরিচয় মুছে গেল, শুধু আমি ওকে একটু দেখে রাখবো, ওর সাথে থেকে একটু সাহায্য করেন। একটা উপায় আছে, ও এখানে আর 5টা বাচ্চার মতো থাকবে, আর আপনি এখানে ন্যানি হিসেবে জয়েন করবেন। আপনার মাসিক একটা ইনকামও হলো, আবার আপনার ছেলের দেখাশোনা করতে পারবেন। নারীটি বিনা দ্বিধায় রাজি হয়ে যায়। সাইফ গার্ড ডেকে তাকে সব কিছু বুঝিয়ে দিতে বলে। নারীটি চলে গেলে দর্পণ সাইফকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, ধন্যবাদ। সাইফ যেন শুনল না তার কথা, এমন ভাব ধরে বসে থাকে। দর্পণ মৃদু হেসে বলল, এখন তো ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছি, এখন নিশ্চয়ই বাচ্চাদের পেছনে কন্ট্রিবিউশন করলে আপনার কোনো আপত্তি নেই। কেন, তুমি কেন আমার বাচ্চাদের পেছনে কন্ট্রিবিউশন করবে? আমার বাচ্চাদের দেখাশোনা করার মতো যথেষ্ট অ্যাবিলিটি আমার রয়েছে। তোমার কোনো কন্ট্রিবিউশনের প্রয়োজন নেই আমার বাচ্চাদের। দূরে থাকো আমার সন্তানদের থেকে। আপনার সন্তানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছি আমি। আপনার এই হুমকি ধমকি খুব একটা ফলপ্রসূ
হবে বলে মনে হয় না। এখন বাচ্চাদের আরেকজন অভিভাবক আমি, তাই আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব পালন করবেন, আর আমি বড় ভাই হিসেবে আসছি। বলে দর্পণ বেরিয়ে যায়। স্যার তার গমনের দিকে স্থির পানে তাকিয়ে থাকে। ছেলেটা কেন বোঝে না তার সঙ্গ তার প্রতিটা সন্তানের জন্য হুমকি স্বরূপ। সে যদি কোনোরূপ ভালো সম্পর্ক রাখে দর্পণের সাথে, তার বিদ্রুপ প্রভাব তার সন্তানদের উপর পড়বে। আলগোছে ফোনটা বের করলো সে। চিরসোনা সে অ্যাকাউন্ট থেকে একটা ভিডিও পাঠিয়েছে যেখানে তার বাচ্চারা হাসছে, খেলছে, ছোটাছুটি করছে, আর তাদের মধ্যমণি সিয়াসা মাটিতে বসে কিছু করছে। দীর্ঘশ্বাস ফেলল সে। না দর্পণ আসতো তাদের জীবনে, আর তাদের জীবনটা আবারও এলোমেলো হয়ে যেত। কেন দর্পণ আসলো তাদের জীবনে? কেন বা তার এত জেদ? এমন জেদ সেও দেখিয়েছিল, যার পরিণতি ছিল বীভৎস। পুনরায় এর পরিণতি কেমন হবে জানে না সে। বাকি পুরোটা দিন দর্পণ তার নতুন পরিবারের সাথে কাটিয়েছে, পরিবারের সদস্য হয়ে। প্রথমবার পরিবারের সকলের সাথে কাটানো মুহূর্তর অনুভূতি দর্পণ প্রকাশ করতে পারল না। আর না চাইতেও শুধু বারংবার সিয়াসার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়েছে। মুহূর্তগুলো দর্পণ উপভোগ করে খুব করে। সময়ের সাথে সাথে নতুন নতুন দায়িত্ব যুক্ত হয়, তা সে সানন্দে গ্রহণ করে। উল্টে গিয়েছে ক্যালেন্ডারে কয়েকটা পাতা। উল্টাতে উল্টাতে পাতা ফুরিয়ে নতুন পাতা যুক্ত হয়েছে। সুখময় সময়গুলো ফুরায় বড্ড তাড়া। বসন্তের আগমন ঘটেছে সেই অনেক দিন, যাওয়ার পয়তারাও করছে সে। অথচ মধ্যধামে অদ্ভুত প্রকৃতি রূপ বিচরণ করেছে। আধো আধো শীতের প্রকোপ এখনও রয়ে গিয়েছে অনেকটা। গত সপ্তাহের শৈত্যপ্রবাহ পবনে দুর্দান্ত রাজগুলো এই সপ্তাহে সে মুখ লুকিয়েছে সূর্যে জমাই হলকার তোপে। তবু কিছুটা শীতল পরিবেশ সুবিস্তৃত ধরণীতে। এই দিনে সূর্যের বড় কদর। সূর্যেরও এই দিনে বেশ দাম্ভিকতা দেখা যায়। হঠাৎ হঠাৎ শৈত্যপ্রবাহের আড়ালে লুকিয়ে পড়ে সকালে শীতল স্বচ্ছ প্রকৃতি। ক্যান্টনমেন্ট জুড়ে ক্যান্টনমেন্টের স্বাস্থ্য সচেতন মানুষগুলো শীতকে উপেক্ষা করে হালকা গরম কাপড় পরে বেরিয়ে পড়েছে জগিং করতে। নিয়ম শৃঙ্খলাবদ্ধ ক্যান্টনমেন্টের রাস্তা জুড়ে প্রবীণদের আনাগোনা। ডাইনিং টেবিলে নাস্তার জন্য বসা পেঁচামুখী তিন বুড়োর মুখে বেহাল দশা। টেবিল জুড়ে মূলা ভাজি, তিতকুটে শক্ত পোড়া রুটি, সাথে বড় গ্লাস জুড়ে ট্রপিকানা জুস। বিদঘুটে বাজে কম্বিনেশন, তবুও তিন পুরো সেই কুখাদ্য চুপচাপ গলগদ্ধকরণ করছে নীরবে। রান্নাঘর থেকে ধূপধাপ শব্দ ভেসে আসছে। ফ্লাওয়ার বাসটিতে শুকনো মর্মরে ডেইজি নতমস্তকে ঝুলে আছে। গত পরশু ডেইজি এনেছিল, এরপর আর আনেনি। নড়তে না চাওয়া হাতটিকে জোরপূর্বক নাড়িয়ে আরেক লোকমা মুখে তুলল সাইব। মুহূর্তে চোখ মুখ কুচকে গেল লবণ আর ঝালের সংমিশ্রণে। বিদঘুটে স্বাদে চাপা স্বরে রাগ ঝেড়ে বলল, নিজের সিদ্ধান্তে নিজে পস্তাবে, আবার তার রাগও ঝাড়বে আমার উপর। চুপচাপ খাবার খাবে সাহেব। আমার নাতনির আজ মন ভালো নেই, তাই তার রান্না খারাপ হয়েছে। সবসময় তো হয় না। আজ একদিন না খেতে পারলে নিজে রান্না করে খাবে, তবু আমার গিন্নির উপর রাগ দেখাবে না। বাহ, এসেছে গিন্নির তরফদারি করতে। আপনি এখনো খাবার নাড়ছেন কেন? মুখে তুলছেন না কেন? আপনার গিন্নির হাতের রান্না করা মজাদার খাবার। তোমায় কথা মতো আমি খাবার খাবো? তোমায় আমি কি কাজ দিয়েছিলাম, করেছো? খোঁজ পেয়েছো কোনো? বলেছিলাম না আজকের দিনে তাকে যে কোনো মুহূর্তে গিন্নির সামনে হাজির করবে? তাহলে আসনি কেন এখনো? সাইফের মেজাজ খারাপ হয়ে যায় অপছন্দের ট্রফিক তুলতেই। মুখশ্রী গাম্ভীরতায় ঢাকা পড়ে। মুখশ্রীতে বিরক্তি, রাগের সংমিশ্রণে এক খোয়াটে আভাস চেয়ে গেল। রাগ প্রকাশ করে বলল, তার আসার ইচ্ছা থাকলে সে নিজেই আসতো, আমার খুঁজে বের করার প্রয়োজন পড়তো না। আমার মেয়েটার অনুভূতির মূল্য আছে ওর কাছে। হ্যাঁ, থাকলেও তো 1 মাস যাবত এভাবে কাউকে কিছু না বলে উধাও হয়ে যেত না। অন্তত শিয়ার কাছে বলে যেত কোথায় আছে, কি করছে। কার উপর রেখে গিয়েছে ও আমার মেয়েকে? দায়িত্বজ্ঞানহীন ফ্রড একটা ছেলে। এখন এসব কথা আবার শিয়ার সামনে বলো না। মেজর নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে গিয়েছে। আর তাছাড়া গত সপ্তাহে কথা হয়েছে না শিয়ার সাথে? বলেছিল আসবে আজ। মেয়েটা সেই ভোর 4টায় উঠে বসে আছে, অপেক্ষা করছে তার জন্য। এখন আবার এগুলো বলে ওর মন খারাপ করে দিও না। মাত্র 2 মিনিটের জন্য কল করেছিল। এটাকে তুমি তার দায়িত্ব পালন করা বলছো? আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, তার কাছে আমার মেয়ের কোনো মূল্য নেই। তার কোনো চিন্তা নেই আমার মেয়ের জন্য। থাকলে সে তার আর এই অনিশ্চিত জীবনের সাথে জোরপূর্বক আমার মেয়েকে জড়াতো না। এভাবে কোনো কিছু না বলে ফেলে রেখে যেত না আমার কাছে। কোনো খোঁজ পেয়েছো? কোথায় আছে, কি করছে?
আশফাক আহমেদ খেতে খেতে জিজ্ঞাসা করলো। সাইফের ললাটে চিন্তার বলিরেখা দেখা দেয়। মেহমাদের কথা অনুযায়ী দর্পণ বড় কিছু করছে। বিগত মাসগুলোতে দর্পণ হঠাৎ হঠাৎ গায়েব হয়ে যেত, এবারেও হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে। তবে এবারের সময়কাল দীর্ঘ। সে চিন্তিত কণ্ঠে শ্বশুরকে বলল, ও বড় কিছু করেছে, সব জেনেও যখন ও এত মাস চুপ রয়েছে তার মানে ওর মাথায় কিছু একটা তো চলছে। কিন্তু কি করছে ও? গত সপ্তাহে মেহমাদ শুধু এতটুকু জানতে পেরেছে ও দেশে নেই। কোন দেশে রয়েছে এটাও বের করতে পারেনি, এমনভাবে ও দেশ ছেড়েছে। আমি কিছু বুঝতে পারছি না। এবার আসলে ওর সাথে খোলাখুলি কথা বলবো আমি। আমার মেয়েকে তার জীবনে জড়িয়ে যা ইচ্ছা তা করতে পারে না ও। এখন আর সে একা নয়, তার স্ত্রী আছে, সেই দিকে লক্ষ্য রেখে তার সিদ্ধান্ত নিতে হবে। আশফাক আহমেদ খাওয়া রেখে এক গ্লাস পানি তুলে নেয় হাতে। দূরপানে মিলান দৃষ্টি রেখে আক্ষেপ জানিয়ে বলে, ইদানিং শরীরটা ভালো যায় না, সময় ফুরিয়ে আসছে বোধহয়। জীবিত থাকাকালীন যদি অন্তত এনামের ধ্বংসটা দেখে যেতে পারতাম, তবে বড় মুখ করে মেয়ের সামনে দাঁড়াতে পারতাম। দর্পণ যদি পিছু না হেঁটে যায়, তবে আমার থেকে খুশি কেউ হবে না। তাতে যদি দর্পণ হেরেও যায়, আমার আফসোস হবে না, কারণ একবার দুবার কিন্তু তৃতীয়বার এনামের ধ্বংস নিশ্চিত। এবার কোনো মতেই হারবো না আমরা। ওই মা রাষ্ট্রীয়ভাবে এক্সপোজ করতে পারলে পারবো, নয়তো ওইটাকে জনসমক্ষে খুন করে আসবো আমি। রাগে হিসিয়ে বলা কথাটির পরিপ্রেক্ষিতে ধূপ করে শব্দ ভেসে আসে। আশফাক আহমেদ ভর্ত চোখে রান্নাঘরের দিকে একবার তাকিয়ে চাপা স্বরে আশফাককে ধমকে ওঠে, কি শুরু করেছো তুমি? আস্তে আস্তে কথা বলো, গিনি শুনে ফেলবে। তুমি তোমার এই উগ্রতা চেপে রাখো। এসবের মাঝে যেন তোমায় আমি না দেখি আশরাফ। তোমরা দুজনই পারো শুধু খেপাখেপি করতে, কোনো কাজের না। তোমার স্ত্রী অসুস্থ, তার দিকে খেয়াল দাও, তার সেফটি নিশ্চিত করো। দর্পণ আসলে আমরা খোলাখুলি কথা বলবো। ও কি করতে চাইছে শুনতে হবে আমায়। ওর একা নয়, ওর সাথে আমাদের গোটা পরিবার জুড়ে আছে। ওর একটা ভুল পদক্ষেপ আমাদের সদ্য জেগে ওঠা পরিবারটা ধ্বংসের কারণ হবে। এর মাঝে তোমরা কোনো ভেজাল করবে না, চোখ কান খোলা রেখে চলবে, আর গিন্নির কানে যেন কোনোভাবে এইসব কিছু না যায়। আশফাক আহমেদের কথা শেষ হতে না হতেই পুনরায় উচ্চ শব্দে কিছুর আঘাতে আশফাক আহমেদ, আশরাফ, সাইফ সচকিত নিজেদের জায়গায় স্থির হয়ে বসে। কি ফুসুর ফুসুর করছো তোমরা? সারাদিন এত কি ফুসুর ফুসুর করো? জীবন নিয়ে কোনো সিরিয়াসনেস আছে তোমাদের? প্রতি রাতে শ্বাসকষ্টের কারণে কাশতে শুনি, অথচ গরম পানি করে খাওয়ার মতো সময় হয় না কারোর। আমি দিলেও তা পড়ে পড়ে ঠান্ডা হয়ে যায়। এমনটা চললে তোমরা তো কদিন পরে মরে যাবে। আমি এমন উচ্ছৃঙ্খলতা মোটেও সহ্য করব না। মৃন্ময়ী অসুস্থ, ওইটুকু মেয়ে মা হচ্ছে, হাঁটতে পারে না, পা ফুলে টসটসে হয়ে আছে। ও কি তোমাদের দেখে রাখবে, না নিজেকে দেখবে, না বাচ্চা দেখবে? আর না আমি আমার সংসার চাকরি ফেলে তোমাদের দেখব। সেই নিজের কাজেও তো মগ্ন হতে পারছি না তোমাদের চিন্তায়। দেখো পাপা, নানু ভাই, আমি তোমাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এবার তোমরা নিজেদের একটা গতি না করলে আমি তোমাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। তোমাদের এত যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। আহ বাচ্চা, আমাদের এখনো যত শক্তি সামর্থ্য আছে তাতে আমরা এখন আমাদের নাতি নাতনি কাঁধে চড়িয়ে ঘুরতে পারবো। তুমি এত চিন্তা করছো কেন? হ্যাঁ হ্যাঁ, চিন্তাই। তোমরা আমার মাথার সবচেয়ে বড় দুশ্চিন্তা। তোমাদের আমি আমার মাথা থেকে যতক্ষণ পর্যন্ত না নামাতে পারি আমি শান্ত হব না। এত চিন্তা নিয়ে জীবন চলা সম্ভব নয়। তো এখন কি চাইছো? কি করলে তোমার মাথার এই বেহুদা চিন্তা সরে যাবে? বিয়ে করবে দুজনে। আমি মেয়ের সন্ধান পেয়েছি, আমার সাথে তোমরা দুজন যাবে, আর মেয়ে পছন্দ করবে, না পছন্দ করে আসতে পারবে না। বিয়ে করে দুজনে নিজেদের মতো সংসার করবে, শরীরের যত্ন নেবে। জিয়াসার চটপটে কণ্ঠস্বরে সাইফ দীর্ঘশ্বাস ফেল। মেয়ের লক্ষ্য এতক্ষণে সে বুঝতে পারল। আশফাক আহমেদের মুখশ্রীতে অসন্তোষ প্রকাশ পেল। মরার সময় এসে গিয়েছে, এখন করবে বিয়ে? এই মেয়ের রাগ উঠলে দিন দুনিয়া ভুলে যায়। তুমি কি মেয়ে বলেছো বাচ্চা? মেয়ে হলে আমি রাজি আছি। তুমি এখনই ডাকো কাজী, আমি তোমার পাশে আছি। সাইফ প্রকারে হেসে বলে। আশফাক আহমেদ দাঁত কিরমির করে তাকায় তার দিকে, হেসে বলে, তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো সাইফ, অন্য কোনো মহিলার কথা মুখেও আনলে। মহিলার কথা আনিনি তো, মেয়ের কথা এনেছি। ফাজলামো করবে না আমার সাথে। চুপচাপ গিন্নিকে বলো তুমি কোন মেয়ে দেখতে যাবে না। কেন? আমি বলবো কেন? আমি তো যাব মেয়ে দেখতে। তোমায় আমি কবর দিয়ে আসবো সাইফ, ওই চোখে আমার মেয়ে ব্যতীত অন্য কোনো মেয়ের মুখ দেখলে। তখন যখন আমি আমার মেয়ের জন্য তোমায় মেনে নিতে দুবার ভাবিনি, এখনো আমি আমার মেয়ের জন্য তোমার উপরে পাঠাতেও দুবার ভাববো না সাইফ। সময় থাকতে শুধরে যাও। হ্যাঁ,
আমি তো বিয়ে করতে চাই না আব্বু, শিয়া আমায় জোর করছে। শ্বশুরের ধমকিতে সাইফ অসহায় মুখ করে বলল। সিয়াসা তৎক্ষণাৎ রেগে গিয়ে বলল, কি বললে তুমি? তুমি বিয়ে করতে চাও না? আমি তো বিয়ে করতে চাই না বাচ্চা, কিন্তু তোমার নানু ভাই আমায় মেরে ফেলার হুমকি দিচ্ছে। পুনরায় সাইফের অসহায় কণ্ঠে আশফাক আহমেদ তেতে উঠল। সিয়াসা রাগান্বিত গলে নানু ভাইকে বলল, আশফাক আহমেদ রাগে গজগজ করে উঠল সাইফের দিকে তাকিয়ে। নাতনির কথা মেনে নেওয়ার কিংবা উপেক্ষা করার ক্ষমতা না থাকায় ত্যক্ত কণ্ঠে বলল, যা ইচ্ছে হয় তাই করো। বলে সে খাবার ছেড়ে গটগট করে ভেতরে চলে যায়। গুমট থমথমে পরিবেশ, তামাটে গন্ধ, কাঁচা সুপারির ভ্যাপসা গন্ধ ভেসে আসছে সমীরণে। একটা চৌকি, একটা টেবিল, সকলের জন্য একই ব্যবস্থাপনা করা। টেবিলের ওপর প্রয়োজনীয় খাবার, পানি, অন্য সব দ্রব্যাদি। বিশালাকার হলরুমের মতো কক্ষে মোট 12 জন থাকতে পারবে। কেউ সেলাইয়ের কাজ করছে, কেউ কুশি কাটা দিয়ে সোয়েটার বুনছে, কেউ পানের বাটা দিয়ে পান বের করে মুখে পড়ছে, কেউ বা আনমনা জানালা ভেদ করে অদূরে দৃষ্টি তাক করে আছে। হয়তো মনস্পটে পেছনে ফেলে আসা স্বামী সন্তান পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো স্মৃতিমন্থর করছে, যেগুলো এখন বিষাক্ত মধুর স্মৃতি। বিষাক্তই বলা হয়েছে, বিষাক্ত না হলে কি এখন বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়? বয়স হয়েছে, তারা এখন বোঝা। আচ্ছা, কেউ কি কখনো কেন ভাবে না সেই সদ্য জন্মানো অক্ষম ছেলেটাকেও সে বড় করেছিল, তার বর্জ্য পরিষ্কার করেছিল, যেখানে বিন্দুমাত্র ঘৃণা ছিল না, মুখে লেগেছিল মমতার হাসি। হাঁটতে না পারা অক্ষম পাগুলোকে আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছিল, নিজের ভালো থাকা ত্যাগ করে তাদের ভালো থাকা নিশ্চিত করেছিল। তবে আজ যখন তাদের বৃদ্ধ বয়সের অক্ষমতারা এসে ভিড় জমালো, তখন সন্তানেরা তাদের আঙ্গুল ছেড়ে দিল। এই প্রশ্নের উত্তর কখনো মেলে না, কখনো সাহস করে প্রশ্নটাই করা হয় না। যখন দেখে সন্তানের চোখে মুখে ঢের বিরক্তি মায়ের সাথে কথা বলতে, তাই বিরক্ত করে না। তখনও সন্তানদের ভালো চেয়েই নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছিল, এখনও সন্তানের ভালো থাকা নিশ্চিত করতে বৃদ্ধাশ্রমে ঠাঁই নিয়েছে। নিশ্চিত মা হওয়া অপরাধ নয়তো সৃষ্টিকর্তা এমন শাস্তি বিনা অপরাধীতে দেয় না। কক্ষে দরজায় 3 জন ঠায় দাঁড়িয়ে নিথর নির্জীব আড়ম্বরহীন বিষণ্ণতা নিয়ে সিয়াসা মলিন মুখে সকলকে দেখছে। সে এখানে এসেছে বাবা নানার জন্য জীবনসঙ্গী খুঁজতে, অভিপ্রায় বলতে এদের মধ্যে কারো দুঃখ একাকিত্ব দূর করা, শেষ বয়সে যেন একে অপরের হাল ধরতে পারে। আশফাক সাইফ মলিন মুখে সব কিছু পর্যবেক্ষণ করছে, অনহত লেপ্টে আছে প্রত্যেকের মুখশ্রীতে। সাইফ প্রগলিত কণ্ঠে বলল, বাচ্চা, আমার তো অনেক খারাপ লাগছে। আমারও। কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগছে। এটাই কি স্বাভাবিক নয়? তুমি বুঝতে পারছো না আমার কথা? আমার অনেক বেশি খারাপ লাগছে। এদের মধ্যে যে কোনো একজনকে বিয়ে করলে তো আমার খারাপ লাগা আরও বেড়ে যাবে। আমার উচিত এদের সকলকে বিয়ে করা, নয়তো সকলের সাথে যে অন্যায় হয়ে যাবে। সাইফ প্রগলভ কণ্ঠে বলল। সিয়াসার স্বাভাবিক মুখের রং উঠতে লাগলো, চমেয়ে বেরং ধারণ করলো, রণমূর্তির চোখে তাকালো বাবার দিকে। তৎক্ষণাৎ ভেসে আসলো আশফাকের ব্যগ্র তিরস্কার রাগী কণ্ঠস্বর। চরিত্রহীন, দেখেছো গিন্নি? এর জন্যই আমি তোমার মাকে এই ছেলের সাথে বিয়ে দিতে চাইনি। উফ নানু ভাই, পাপা, থামবে তোমরা? সিয়াসা চেঁচিয়ে উঠে বলল। দুজনে চুপ হয়ে যায়। আশফাক আহমেদের আগে ফোঁস করতে লাগলো। সাইফ থুতনিতে আঙ্গুল ঠেকে সকলকে দেখে, অতঃপর পুনরায় চিন্তিত কণ্ঠে বলে, বাচ্চা, ওনারা তো সবাই মহিলা। না, মহিলাও না দাদু। আমি তো ইয়াং, হ্যান্ডসাম, ড্যাশিং। আমার জন্য তো কোনো সুন্দরী যুবতী মেয়ে উপযুক্ত। পাপা একটাও বাড়তি কথা বলবে না। ওই দেখো, ওনার বয়স কম মনে হচ্ছে, ওনাকে দেখো, দেখতেও সুন্দর। সিয়াসা একটা আধপোড়ো মহিলাকে দেখিয়ে বলল। মহিলা পান খাচ্ছে আর লালচে ঠোঁট স্নিগ্ধ হাসি নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। সাইফ মেয়ের কথা মতো মহিলাটিকে ঘুরে ঘুরে দেখে। আশফাক আহমেদ এবার রাগে ফেটে পড়ল। হাতের কাছে শটগান থাকলে নিশ্চিত খুলি উড়িয়ে দিত সাইফের। সাইফ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে বলতে লাগলো, বাচ্চা, আশার গাল তো লাল টমেটোর মতো টসটসে লাল ছিল, কিন্তু ওনার তো গাল সুপারির খোসার মতো। অদ্ভুত সৌন্দর্যের বর্ণনায় সিয়াসা ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায় বাবার দিকে। কোনো মতে রাগ গিলে আরেকজনকে দেখায়। সাহেব তাকেও দেখে, পুনরায় উদ্বিগ্ন কণ্ঠে বলে, ওনার চুল নেই মা, আমি আশ্রয় দেবো কি? আশার তো কোমর ছাপিয়ে চুল ছিল। আমি রোজ রাতে অফিস থেকে এসে বেনুনি করে দিতাম। তোমার মা বেনুনি করতে পারতো না, অকর্মা বানিয়েছিল তোমার নানু ভাই।
কিচ্ছুটি শেখায়নি। সব আমিই শিখিয়েছিলাম, রান্না, ঘর গোছানো, স্বামীকে ভালোবাসা, বাচ্চা লালন পালন করা, সব কিছু। সে তো শুধু কাজ আর কাজ নিয়ে ব্যস্ত ছিল। ঠিক আছে, ওনাকে দেখো। ওনার চুল আছে অনেক বেশি, পাকাও না। আমারও চুল ছাড়া ভালো লাগে না। এটা এটা কোনো পছন্দ হলো বাচ্চা? তার হাইট দেখো, আমার কোমর সমান। আশার হাইট কত ছিল জানো? 5 ফুট 5 ইঞ্চি। চুমু খেতে হলে আমার একটু ঝুঁকতে হতো না। গোপন কথা তো নানু ভাইকে আবার বলো না। পাপা! আচমকাই সিয়াসা উচ্চস্বরে চেঁচিয়ে উঠল। সাইব বোকা বোকা হাসলো মেয়ের লাল হওয়া মুখের দিকে তাকিয়ে। সিয়াসার আগে গজগজ করতে করতে বেরিয়ে গেল কক্ষটি থেকে। আশফাক আহমেদ শানিত দৃষ্টিতে তাকায় সাইফের দিকে। সাইফ চিলমুটে শার্টের কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলল, দেখলেন, আপনার নাতনি একদম আশার ডুপ্লিকেট। কথায় কথায় রেগে যায় আর আমি জিতে যাই। আপনার মেয়েও এমন কথায় কথায় রাখতো আর আমি চুমু দিয়ে তার রাগ ভাঙাতাম। কত লাভ হতো আমার। তোমায় আমি জেলে ঢোকাবো সাইফ। এসব অশ্লীলতা করে করে করেই তুমি আমার মেয়ের মাথা খেয়েছিলে। চরিত্রহীন, লম্পট, নির্লজ্জ ছেলে। অশ্লীলতা? অশ্লীলতা বলতে পারলেন আপনি? স্বামী স্ত্রীর ভালোবাসা আপনার কাছে অশ্লীলতা হলে আপনি বাবা হয়েছেন কি করে? হ্যাঁ, আমার তো আগে থেকে সন্দেহ ছিল। আশু আর রাফি আপনার ছেলে মেয়ে তো। এখন আরও সন্দেহ গাঢ় হচ্ছে। আমার হাতের কাছে যদি আজ আমার শর্টগানটা থাকতো না, তবে তোমায় আমি দেখিয়ে দিতাম এই আশফাক আহমেদ কি জিনিস। তিতু রসে ভরপুর এক করলার ফ্যাক্টরি আপনি। সাইফ! আশফাক আহমেদের রাগান্বিত স্বরে সাইফ গা তুলিয়ে হাসে। রাতের তখন 12টা। চারিদিকে নিস্তব্ধতা নয়, খানিক আরম্ভতা। চারিদিকে নিস্তব্ধতা নয়, খানিক আরম্ভতা। বাচ্চাদের খুশুর ফুসুরে আসামের হলরুমে রাউন্ড টেবিল ঘিরে দাঁড়িয়ে আছে উৎসুক আগ্রহী ছোট ছোট মুখগুলো। তাদের সকল আগ্রহ টেবিলটার উপর থাকা 3টা কেক জুড়ে, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা হ্যাপি অ্যানিভার্সারি। কেকটা কাটবে তার হুলিয়া। বিগ্রাবে নাক ও মুখ মেখে কবজি ডুবিয়ে কেক খাবে। মূলত এই অকাজ করার জন্যই তারা এত আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। তবে অপেক্ষা যেন ফুরায় না। তাদের চোখে নেমে আসছে ঘুম। মিরাল বিরক্ত হয়ে মিহি বলহীন কণ্ঠে বলল, বলহীন কণ্ঠস্বরে সিয়াসা ধ্যানচ্যুত হয়। ফ্যাকাশে মুখশ্রীতে মেলান হাসি ফুটে ওঠে। টলমলে আঁখি তুলে ঘড়ির দিকে তাকায়। রাত 12টা 1 বাজে। রাত 10টা থেকে কেক নিয়ে বসেছিল কাঙ্ক্ষিত মানুষটির অপেক্ষায়। তবে নিরাশা এই অপেক্ষার সময়সীমা পুরাতেই বুকে পাথর চেপে ছুরিটা তুলে নেয়। ঘটা করে কেক কাটার প্রয়োজন বোধ করলো না। ছুরি সোজা কেকটার মাঝ বরাবর চালিয়ে দিয়ে পিস পিস করে কেটে ফেলল। একে একে 3টা কেটে পিস করে কেটে বাচ্চাদের বাটিতে তুলে দেয়। আশফাক আহমেদ দীর্ঘশ্বাস ফেলে কক্ষ থেকে বের হয়ে গেল। আশরাফ থমথমে মুখে দাঁড়িয়ে রইল। গর্ভ অবস্থা সদ্য 8 মাসের সম্পূর্ণ রুগ্ন মেয়েটি দুর্বল দেহটি টেনে তুলল। মিনির দিকে হাত বাড়িয়ে দিতেই মিনি মলিন মুখে মিনময়ীর হাত চেপে ধরে তাকে নিয়ে এগিয়ে এসে সিয়াসার পাশে দাঁড়ায়। সিয়াসার হাতের পর হাত রেখে মিনময়ী মিহি স্বরে বলল, হয়তো পথেই আছে, উনি আরেকটু অপেক্ষা। কোনো কথা নয় মৃন্ময়ী, একটা কেক কাটা না কাটায় কি যায় আসে? কিছু যায় আসে না, আমি বুঝি, ছোট নই আমি। থমথমে মুখে বলেই সিয়াসা ছুরি রেখে উঠে দাঁড়ায়। তখনই ভেসে আসে সাইফের রোষাগ্নি কণ্ঠস্বর, এখন কেন কষ্ট পাচ্ছ? যেসে তুমি এই জীবন বেছে নিয়েছ। একজন সেনা কর্মকর্তার তুমি অ্যানিভার্সারি পালন করার মতো ফালতু সময় আশা করো কিভাবে? এই সেনা কর্মকর্তারা নিজকর্মে এতটাই অন্ধ হয়ে যায় যে তারা পরিবার, পরিজন, স্ত্রী, সন্তান সব ভুলে যায়। অনেক কাজ যেমন নেশা, তেমনি সততাও একটা নেশা। আর এই নেশা ততক্ষণ পর্যন্ত কাটে না যতক্ষণ তুমি সর্বহারা হও কিংবা তুমি মরে যাও। তোমার ওই দর্পণ ও সেটাই শুরু করেছে, সেও ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত আমি সর্বহারা করবে আর নিজেও মরবে। একাধারে রাগ ঝেড়ে বলল সাইফ। আশরাফ ক্ষিপ্ত হয়ে ওঠে দোলা ভাইয়ের কথায়, ধমকে উঠে বলল, কি শুরু করেছো তুমি? আজকের এই দিনেও তোমার এমন কুলক্ষণের কথা না বললে হচ্ছে না, তাই না? আমি কি শুরু করছি মানে? আমার মেয়েটা দিনের পর দিন ওই ছেলের জন্য এমন মনমরা হয়ে থাকবে, কাঁদবে, আমি সেটা মেনে নেব? ওর সাহস কি করে হয় আমার মেয়েকে কাঁদানোর জন্য কি আমি আমার মেয়েকে ওর কাছে রেখে দিয়েছি? দুলাভাই, মেয়েটার মন খারাপ, তুমি আরো মন খারাপ করে দিচ্ছ। মন খারাপ হওয়াই উচিত, তাহলে বুঝবে কেমন মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে। টলমলে আঁখি দুটো পানি ছেড়ে দেয় সিয়াসার। বাবার কথার কোনোরূপ প্রত্যুত্তর না করে বেরিয়ে যায় রুম থেকে। আজ সিয়াসা দর্পণের অ্যানিভার্সারি ছিল।
এটা সেই দিন যেদিন মেয়েটি নিজের অজান্তেই পবিত্র এই বন্ধনে আবদ্ধ হয়েছিল। বিগত 1 মাস যাবৎ দর্পণ বান্দারবানে নেই, এমনকি কোথায় আছে সেটাও জানে না। কোনো রকম যোগাযোগ নেই তাদের মাঝে এবং সিয়াসার সাথে। সিয়াসাকে বলে গিয়েছিল জুনিয়রদের ট্রেনিংয়ের জন্য যাচ্ছে ঢাকায়, কিন্তু সে ঢাকাতে নেই। সাইফ খোঁজ নিয়েছে, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হলো। গত সপ্তাহে 2 মিনিটের ফোন আলাপ হয়েছিল সিয়াসার সাথে। সেদিন বলেছিল আজ সে থাকবে সিয়াসার সাথে, একসাথে কেক কাটবে। গতকাল থেকে প্রচুর উল্লাসিত ছিল এই 3টি জন। অনেকটা দিন পর দর্পণ আসবে, বাচ্চাদের নিয়ে একসাথে আনন্দ করবে সিয়াসা। তবে পুরো দিন পেরিয়ে গেলেও দর্পণে কোনো দেখা মিলল না। সিয়াসাও অপেক্ষা করা চাইল না। দিনটির শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছে। আশরাফ দীর্ঘশ্বাস ফেলে মিনির দিকে তাকায়, খানিকটা রোষের তোড়ে বলল, তো সামনের মাসে পরীক্ষা, তুই এখনো জেগে আছিস কেন? যা গিয়ে ঘুমা, সকালে সকালে উঠে পড়তে বসবি, নয়তো ঠান্ডা পানিতে তোকে চুবনি খাওয়াবো, এই মনে রাখিস তুই। মিনি মুখ বাঁকিয়ে মিনময়ীর হাত ধরে ধীর পায়ে হাঁটতে শুরু করে। আশরাফ খেকিয়ে উঠল। নিজে তো হাঁটতে গেলে কোমর দুলাতে দুলাতে পড়ে যাস, তুই আবার এসেছিস এক দুর্বল ইঁদুরকে সাহায্য করতে। মার খাওয়ার আগে এখান থেকে যা মিনি। আপনি একদম বেশি বেশি করেন মামা। কোথায় আমি কোমর দুলাইয়া দুলাইয়া হাঁটি? হ্যাঁ, আপনার চোখটাই বাঁকা, তাই দেখেন সব বাঁকা বাঁকা। তুই আবার মুখ নাড়াচ্ছিস আমার সাথে, আমার চোখ বাঁকা? তেতে উঠে আশরাফ মিনির মাথায় এক চাটি মারল। মিনি ব্যথায় কুকিয়ে উঠে ব্যথাত দৃষ্টিতে তাকায় মিনময়ীর দিকে। মিনময়ী হতাশার নিঃশ্বাস ফেলে ভারী পেট আঁকড়ে ধরে একবার এগিয়ে আশরাফের হাত চেপে ধরে অনুরোধ করে বলে, বাসায় চলুন, আর দাঁড়িয়ে থাকতে পারছি না, কোমরটা ফেটে যাচ্ছে ব্যথায়। আশরাফের মুখশ্রী মলিন হয়ে যায়। তড়িৎ গতিতে আগলে নেয় মিনময়ীকে, হাঁটা ধরল ঘরের উদ্দেশ্যে। সিয়াসা ঘরের বদ্ধ দরজা দেখে আশরাফ সদর দরজার কাছে লাগলো। মিনি কাবাটের ড্রয়ার থেকে একগুচ্ছ চাবি বের করে দ্বিতীয় দরজার লক খুলে উকিয়ে দেয়। পুরো ঘরে লাইট নিভানো, শুধু লাইটটা জ্বালানো। কম্পিউটারে মুখ ডুবিয়ে ঘুমাচ্ছে সিয়াসা। সে চুপচাপ আবার দরজা আটকে বেরিয়ে এলো। মেয়েটির নির্জীব মুখ দেখলে ভেতরটা ভেঙে আসে তার। বিগত 1 মাসের ছটফটানি দেখেছে সে, আজকে দিনটি নিয়ে উৎফুল্লতাও দেখছে। চোখের সামনে সব মাটি হয়ে যেতে দেখে মুখ ভার হয়ে আসলো তার। বিছানা চেপে খাট থেকে নামার চেষ্টা করছে মিনময়ী। মেঝেতে পা দিতে ঝরঝরিয়ে কেঁদে উঠল সে পায়ের ব্যথায়। মলিন মুখে ঘরে ঢুকতেই ব্যথাতুর এই দৃশ্য চোখে বাঁধল আশরাফের। দ্রুত এগিয়ে গিয়ে কোলে তুলে নেয় মেয়েটিকে। বিছানায় বসিয়ে দিয়ে ঢিলেঢালা সালোয়ারটা একটু তুলতেই ফুলে টসটসে হয়ে যাওয়া পা দুটো দেখতে পাই। কিছুক্ষণ আগেও এতটা ছিল না, একটু হাঁটাহাঁটি করেছে তাই আবার ফুলে উঠেছে। পায়ে ব্যথাও থাকে একটু আধটু। আলগোছে নত মস্তকে নীরবে কাঁদতে থাকা মেয়েটি চোখের পানি মুছে দেয়। চোখ দুটো অতল গহ্বরে ঢুকে গিয়েছে। গর্ভ অবস্থার শুরুর দিকে সেই উজ্জ্বলতা যেন আর দেখাই মিলে না। শুরুর দিকে যতটা আনন্দ সাহস দেখা যেত, এখন তার ছিটে ফোটাও নেই। রুগ্ন দেহটি আরও মূর্ছা গিয়েছে। গর্ভ অবস্থার 5 মাস যেতে মেয়েটির শরীর ভেঙে পড়ে, এনিমিয়া দেখা দেয়। গত মাস থেকে তো পাও ফুলে উঠেছে, শরীর তেমন ভালো যায় না। অথচ দুর্বল মেয়েটি হাসি মুখে মাতৃত্বকালীন এই অসুস্থতা সহ্য করে নেয়। আশরাফ শুধু দেখে যায় মাতৃত্ব একটা নারীকে কতটা ধৈর্য সহ্যের অধিকারী করে তোলে। মলিন মুখে 2 হাত পেতে দিতে মিনময়ী চুপচাপ বুকে লেগে যায় আশরাফের। মাথায় হাত বুলিয়ে দিয়ে আশরাফ মিহির স্বরে শোধায়, কি লাগবে? কিসের জন্য উঠেছিলে? ওয়াশরুমে যাব, হাত মুখ ধুতে। মিনময়ী দুর্বল কণ্ঠে বলে। আশরাফ পুনরায় কোলে তুলে নেয় মিনময়ীকে। ওয়াশরুমে নিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে নিজ দায়িত্বে হাত মুখ ধুয়ে বের করে আনে। স্ফীত উদয়ে মিনময়ীর নিচু হতে কষ্ট হয় বলে নিচু হতে হবে এমন কাজ আশরাফই করে। তার বাচ্চাটিকে পৃথিবীতে আনার জন্য দুর্বল রুগ্ন মেয়েটি এত সাহসিকতার সাথে নিজের সাথে লড়তে পারে, সে কি এতটুকু খেয়াল রাখতে পারবে না? অবশ্যই পারবে। মিনময়ীকে বিছানায় বসিয়ে দিয়ে আশরাফ বেরিয়ে আসে ঘর থেকে। ফ্লাক্সে করে গরম পানি নেয়, নোবলাইজার, ড্রাই ফ্রুটস, ফল কেটে নেয় আর একটা ট্রপিকানা জুসের বোতল নিয়ে ঘরে ঢুকে। এগুলো রাত জাগতে প্রয়োজন হয় দুজনের। ইদানিং প্রায়শই শ্বাসকষ্টের কারণে নির্ঘুম রাত্রি যাপন করতে হয় মিনময়ীকে। তাই মিনময়ীর ঘুম না আসলে সেও ঘুমায় না। পুরো ঘর ঘুরে গল্প করে, খাওয়া দাওয়া করে তারপরে একসাথে নামাজ পড়ে ফজরের পর একটু ঘুমায়।
ওয়ার্ম লাইটের আলোয় সুস্পষ্ট একটা দাগ, যেটি তার ব্যর্থতার নির্দেশ করছে। হাতের মুঠো খুলে আরও 5-6টা প্রেগনেন্সি কিট ছড়িয়ে পড়ে বিছানায়। তিত্তির করে কেঁপে উঠল সিয়াসার বিস্তৃত ওষ্ঠাদ্বয়। বহুক্ষণ যত্ন না নেওয়ার কারণে ওষ্ঠাদ্বয় রুক্ষ খড়খড়ে হয়ে গিয়েছে। আলতো হাতে ছুঁয়ে দেয় কিটগুলো। বিয়ের প্রথম থেকে সে কখনো কন্ট্রাসেপটিভ পিল নিত না। তার এসব ব্যাপারে কখনো কোনো বাধা ছিল না, ব্যক্তিগতভাবে কিংবা মানুষের দৃষ্টিভঙ্গির কথা চিন্তা করে। সে শুরু থেকে নিজের প্রিয় মানুষটির খুশির কথা চিন্তা করে এসেছে। তার কি চাই সেটাকে গুরুত্ব দিয়ে এসেছে। যদিও দর্পণ শুরু থেকে তাকে এসব বিষয়ে অ্যালার্ট করত, যেহেতু সিয়াসা নিজে একজন ডাক্তার, সে ততটা মাথা ঘামাতো না এসব বিষয়ে। শুরু থেকেই অসফল হয়ে আসছে সিয়াসা। ভয় জেগে বসেছিল মনে। সে নিজের পরিপূর্ণ চেক আপ করে, দর্পণেরও করে। দর্পণের অজান্তে ফিটনেসের কথা বলে করিয়েছে। সে চাইতো দর্পণকে সারপ্রাইজ দিতে। দুজনের একজনেরও কোনো সমস্যা নেই, তবুও সে কনসিভ করতে পারছে না। আলো কেন নারাজ তার প্রতি? প্রিয় মানুষটির অনুপস্থিতি, নিজের ব্যর্থতা, সব মিলিয়ে টানা টানা চোখ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগলো বালিশে। কম্পিউটারের ভেতর থেকে হাত বের করে সবগুলো কিট ঢুকিয়ে রাখে বেডসাইড কাভার্ডে। ওয়ার্ম লাইটটা নিভি জোরপূর্বক চোখ বন্ধ করে শুয়ে থাকে। মাথাটা ছিঁড়ে যাচ্ছে তার ব্যথায়। বিবাহের পর থেকে দর্পণের কাজ নিয়ে কোনো প্রকার প্রশ্ন সে তোলেনি। আজ যেন শত শত প্রশ্ন ভিড় জমায় জিহ্বায়। সেই প্রশ্নবিদ্ধ অশান্ত অপেক্ষারত মনটিকে নিয়ে একটা সময় ঘুমিয়ে পড়ে সিয়াসা। অবচেতনও কারোর অপেক্ষায় ঘন পল্লবটি নড়ে ওঠে বারবার। এই বুঝি এলো আর তাকে জড়িয়ে ধরল। খিদে পেটে আসবে হয়তো, ভাত দিতে হবে, সেই কত চিন্তা। অনাকাঙ্ক্ষিত কামনীয় মুখটি দৈবাত অনামিষা ভেদ করে উদয় হতেই সাইফের উত্তপ্ত বিচলিত হৃদয় আন্দোলিত হলো। বাক্য প্রলোপনে রাগ, অসহ্য বিরক্তিভাব স্পষ্ট হলো। অন্তঃস্থলে লুকিয়ে থাকা পিতৃতর কাছে ছেলেটা খুবই প্রিয়। বাবা যে সন্তানদের মঙ্গল কোনো বাবাই না চাইতেও তার সন্তানের সাথে জড়িয়ে গিয়েছে, না চাইতেই অন্তঃস্থলে একটা জায়গা করে নিয়েছে। দিন শেষে সে দর্পণকে সুস্থ সবল হাসি খুশি কর্তব্যপরায়ণ দেখতে চায়। এটা তো অপরাধ নয়। তবে কেন সন্তানেরা বাবাদের কথা শুনতে নারাজ? একজন বাবা যে সবসময় ভীত হয় তার সন্তানদের ক্ষেত্রে। তস্ত্র পায়ে বারান্দা থেকে বেরিয়ে আসে সাইফ, এগিয়ে যায় সদর দরজার দিকে। দারোয়ান গেট খুলতেই দর্পণ মৃদু ভেসে তাকে সালাম দিয়ে বাড়ির ভেতর ঢোকে। কলিং বেলে হাত দিতেই চট করে দরজা খুলে যায়। ভেসে ওঠে সাইফের উদ্বিগ্ন চেহারা। লুহু স্বরে সালাম দেয় দর্পণ। সাইফের চোখ খুলে আসে। দর্পণের আগাগোড়া কপালে ব্যান্ডেজ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি হয়েছে কপালে? আঘাত পেয়েছ কিভাবে? সামান্য আঘাত, উদ্বিগ্ন হবেন না। দর্পণে মিহিস্বরে সাইফের উদ্বিগ্নতা লুকিয়ে পড়ে। ব্যান্ডেজ টিকে রক্ত চুইয়ে পড়ার জোগাড়, অথচ সেটাকে সামান্য আঘাত বলছে। অবশ্য এটাই একজন সামরিক বাহিনীর সদস্যর রোজগার অজুহাত, যা পরিবারের কাছে প্রাণটা ঝাঁঝা হয়ে আসলেও যে হাসি মুখে বলবে সামান্য আঘাত, ঠিক হয়ে যাবে। কাঠিন্যতা আঁকড়ে সে পথ ছেড়ে দেয়। গম্ভীর গলায় বলল, ভেতরে এসো, আজকে এখানে থাকো। শিয়ার সাথে দেখা করে আমার সাথে দেখা করবে। বিবাহ থেকে এই পর্যন্ত দর্পণ কখনো এই বাসায় থাকেনি। চিয়া থেকে সে দর্পণ এসে নিয়ে গিয়েছে। এই পর্যন্তই আসা যাওয়া ছিল। দর্পণ দ্বিমত পোষণ না করেই ভিতরে ঢুকে যায়। সাইফ দরজার পাশ থেকে দ্বিতীয় দরজার চাবি নিয়ে দর্পণের হাতে দেয়। এতদিনে যাও আসাই সিয়ার ঘর কোনটা সে জানে। বিনা শব্দে দরজা খুলে ঢুকতেই হিটারের ভ্যাপসা উষ্ণ সমীরণ ছুঁয়ে গেল মুখশ্রী। বসন্তের আগমন ঘটেছে। দিন কয়েক হলেও শীতের প্রকোপ অনেকটাই দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর আবহাওয়া ঋতু সব বদলাচ্ছে। কোনটা শীতকাল কোনটা বসন্তকাল বোঝা দেয়। হাতের মিনি ট্রলিটা নিঃশব্দে কাউচে পাশে রেখে একবার তাকাই অন্ধকারে বিছানায় কারোর আবছায়া অভয়ের দিকে। ক্লান্ত অবসন্ন উৎকণ্ঠিত বদন টেনে ধীর পায়ে এগিয়ে যায় বিছানার কাছে। হাত বাড়িয়ে সিয়ার উল্টো দিকের ওয়ার্ম লাইটটা জ্বালিয়ে দিতেই
লম্বটে মাখন রঙা ফ্যাকাশে মুখটি দৃশ্যমান হয়। প্রজ্বলিত হৃদয়ের ব্যাকুলতা মিলান হয়ে আসে শুকিয়ে যাওয়া মুখটি দেখে। ধীর স্থির হাত থেকে ঘড়ি খুলতে খুলতেই আগাগোড়া পর্যবেক্ষণ করে। কম্পিউটার পায়ের নিচে টি শার্টের এবড়ো খেবড়ো অবস্থা, এক পায়ে ট্রাউজার, হাঁটুর উপর আরেক পায়েটা নিজ জায়গায় অনড় আছে। অষ্টদ হয়ে মিলান হাসি ফুটে ওঠে। গায়ের ওভারকোটটা খুলে রেখে আলগোছে হাঁটু গেয়ে বিছানার পাশে বসে। স্মিত হাসি নিয়ে চোখ মুদে নাই কান্নাকাটি করে নিজের বেহাল দশা বানিয়ে রাখা মেয়েটির অপার সৌন্দর্য। এই অভিজ্ঞতা আগেও ছিল, তবে নিজের থেকে নয়, অন্যের থেকে। ব্যারাকে থাকাকালীন সময়গুলোতে কিংবা দূরে পোস্টিংয়ে থাকা সোলজারেরা ছুটির অভাবে কত আফসোস করত প্রিয়জনের সাথে আনন্দে সামিল না হতে পেরে। সে নীরবে দেখে যেত পরিবারের জন্য তপরাতে থাকা কাস্টল প্রলেপের অভ্যন্তরে থাকা নমনীয় হৃদয়ের আত্মত্যাগকারী সোলজারদের। তাদের এই ভালোবাসা খুব করে উপভোগ করত সে। তার সাধ্যের মধ্যে যদি তাদের ছুটি মঞ্জুর করার ক্ষমতা থাকলে সে তাদের সাহায্য করত বাড়ি যেতে। কখনো কখনো এমনও হয়েছে সে ওই সোলজারের ডিউটি নিজের কাঁধে নিয়ে তাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে। অন্তরস্থলে আফসোসেরা ভিড় জমালেও সে সেটা গায়ে মাখত না। তার তো পরিবার নেই, ত্রিভুবনে আপন বলতে কেউ নেই, কেউ তার জন্য কেউ অপেক্ষা করে না। তার কোনো বিশেষ দিন নেই, বিশেষ মানুষ নেই যে তার অনুপস্থিতিতে কাঁদবে। তবে সে কার জন্য ছুটি নেবে সে তখনও ভাবেনি। তার জন্য কেউ একদিন এমনভাবে অপেক্ষা করবে। অপেক্ষায় নিরাশ হলে অশ্রু ঝরাবে। বড্ড আকাঙ্ক্ষিত এক চাও ছিল এটি দর্পণের জন্য। স্বার্থপর একাকী দুনিয়াটিতে কেউ তাকে এভাবে ভালোবাসবে সে কখনো ভাবেনি, কিংবা ভাববার ফুসরত পায়নি। আশ্চর্যের ব্যাপার, কাঠখোট্টা মেজরটির চোখে আজ নোনা জল ভিড় জমিয়েছে। তার কাছে সিয়াশাকে নিজের করে পাওয়াই সবচেয়ে বড় দুষ্কর চাও ছিল। সেখানে আজ তার এই দুর্ভাগা কপালে অ্যানিভার্সারিও জুটেছে। সৃষ্টিকর্তা যে বড্ড সহায় তার প্রতি। বিগত 7 মাসে সে যত ভালোবাসার যত্ন পেয়েছে তাতে সে পেছনকার ফেলে আসা সেই একাকী বিষাদীয় যন্ত্রণা সে নিমিষেই ভুলে বসেছে। তবে এত ভালোবাসা যে তার কপালে সয় না, ইদানিং আরও ভয় জেঁকে বসেছে। এত ভালোবাসায় যদি কারোর নজর লাগে, যদি কোনো ক্রমে সে হারিয়ে ফেলে, তার যে ঘুরে দাঁড়ানো আর কোনো সুযোগ থাকবে না। বহু বছর পর কাঠখোট্টা মেজরটির চোখে নোনা জল জায়গা করে নিতে পারল, ঝরার প্রশ্রয়টুকু আর পেল না। কাঠখোট্টা এই লোকটি নিজের অশ্রু নিয়ন্ত্রণ করতে শিখেছে নাবালক সেই বয়স থেকেই। পুনরায় লাইট নিভিয়ে উঠে যায় সে। অন্ধকারে মোবাইল হাতে সিয়াশার কাপড় থেকে একটা টি শার্ট বের করে ব্যাগ থেকে ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হতেই ক্ষীণ সময়ে ব্যয়ী হেঁটে যায় বিছানার কাছে। হিটার বন্ধ করে দিয়ে সিয়াশার পায়ের কাছে থাকা কমফোর্টারটি গায়ে দিয়ে দেয়। ধীর গতিতে সেও ঢুকে যায় কমফোর্টারের ভিতরে। দুহাতে শক্ত করে জড়িয়ে নেয় মেয়েটিকে বক্ষ মাঝে। গালে গাল ঠেকিয়ে শুষে নেয় মেয়েটির বদনে সুগন্ধ। ঠিক 32টা দিন বাদ এই সুগন্ধ, এই উষ্ণতা অনুভব করতে পারল। তৃষ্ণার্ত তার দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ। গালে কাটা কাটা মৃদু আঘাত, বদনে শক্ত বাঁধন, নাসারন্ধ্রে ঝুপঝুপিয়ে ঢোকা সেই পুরশালী গন্ধ হুড়হুড় করে ঢুকতেই মেয়েটির ঘুমন্ত চিন্তিত বদন হতচকিত হলো। ঘুম ছুটে গেল। আশঙ্কিক ঘুম ভাঙায় হৃদযন্ত্রের অস্বাভাবিক স্পন্দনে মেয়েটির দেহ মৃদু কেঁপে উঠতেই পৃষ্ঠদেশে আলতো চাপড় অনুভব হয়। লঘুস্বরে শুনতে পাই, আমি দর্পণ, ভয় নেই, শান্ত হও। চুগিতে ঘাড় তুলে তাকাই আকাঙ্ক্ষিত মুখটির দিকে। চোখের বাঁধ ভাঙার জন্য এক পায়ে রাজি থাকলেও মেয়েটির কঠোরতার প্রলেপ তাকে আশকারা দিল না। আগুন চোখে নীরবে তাকিয়ে থাকে শ্যামলাটে আঘাতপ্রাপ্ত মুখটির দিকে। ওই অগ্নি দৃষ্টিকে উপেক্ষা করে পুরুষালী অশ্বাদয় ছুঁয়ে গেল মেয়েটির ললাট। জামটে মেরে দূরে সেরে যেতে নাই সিয়াশা। দুহাতের বেষ্টনী তার এক অসম্ভব ব্যাপার হলো। চেষ্টা করতে দোষের কি? পৃষ্ঠদেশে চাপ প্রয়োগ করে গাল দুটোতেও পরপর স্পর্শ করে গেল রুক্ষ দাড়িযুক্ত মুখটি। এতটুকু আহ্লাদ দেখালো মেয়েটির মন ভাঙার অপরাধে। গম্ভীর স্বরে কিছু মানতে না চাওয়া বাস্তবিকতা তুলে ধরে বলল,
একজন সামরিক বাহিনীর সদস্যর জন্য জন্মদিন, অ্যানিভার্সারি, ঈদ, এমনকি কারোর অন্তিম বিদায় কার্যক্রমও ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ তার দেশের প্রতি দায়িত্ব। তাদের জীবনে এগুলো গুরুত্বহীন, তাই এর জন্য ছুটি কিংবা কার্য অব্যাহতি আশা করাও আমাদের জন্য অপরাধ। আমি জানি তুমি এতে অভ্যস্ত হয়ে যাবে, তবে বিষয়টা সময় সাপেক্ষ। বারবার পাওয়া আঘাত তোমায় এমনিতে অভ্যস্ত করে তুলবে। আমি তোমায় সবসময় বলি, আমার থেকে কোনো আশা রাখবে না। আশাবিহীন যতটুকু পাবে তা তোমায় আরও আনন্দিত করবে। তবে কেন এলেন? আপনার জন্যও তো এই দিনগুলোর কোনো মানে নেই, তাই না? কঠোর গলায় বলল সিয়াসা। সদ্য গড়িয়ে পড়া অস্ত্রগুলো দ্রুত হাতে মুছে ফেল। হাতের বাঁধন হালকা করে হেডবোর্ডে পিঠ ঠেকাই দর্পণ। কঠোরতার প্রলেপে আচ্ছাদিত মুখটির দিকে তাকিয়ে বলল, ক্ষুদ্র পরিসরে এই জীবনে আমার একমাত্র চাওয়া তুমি ছিলে এবং তুমিই থাকবে সিয়া। তুমি আজন্ম আমার হয়ে আছো, এতেই আমি সন্তুষ্ট। অ্যানিভার্সারি, জন্মদিন, এগুলো আমার কিচ্ছু চাই না, কিংবা আশাও আমি রাখি না। এত বিলাসিতা চাইলে যদি আমার যেটুকু আছে সেটুকুও হারিয়ে ফেলি, তবে আমি বাঁচব কি করে? আমার যে এখনো অনেক দায়িত্ব দেশের জন্য, দেশের মানুষের জন্য। এক সর্বহারা স্বামীর নির্ঘুম রাতের ঘুম আনতে হবে। বছরের পর বছর ধরে লাঞ্ছিত হয়ে আসা এক মায়ের সম্মান রক্ষা করতে হবে। পূর্বাভাবানীয় আগমনে আন্দোলিত হৃদয় চৌচি ব্যাকুল এক অকল্পনীয় প্রেমসত্তা নমনীয় ভালোবাসায় প্রিয় অন্তকোণে জায়গা করে নিল। সেটি বিন্দুমাত্র আশকারা পেল না কঠিন শব্দের এই বুননের কাছে। এর থেকে স্বাভাবিক দিনগুলো অনভিপ্রেত সুন্দর হয়। লোকটি বেছে বেছে আজকের দিনেই তাকে নিরাশা করে চলেছে। একটু অনুকম্পা কি তার প্রাপ্য ছিল না? তাকে শক্ত বানাচ্ছে। সে তো চায় না শক্ত হতে, সে চাই প্রাণ খোলা, ছুটতে চাই গন্তব্যহীন, বাধাহীন বাঁচতে চাই। প্রিয় মানুষটির বাহু ডোরে, এটাই কি তার অপরাধমূলক চাওয়া? এর জন্যই এই শাস্তি। তার বিশেষ দিনটিকে তাৎপর্যহীন করে লোকটা তাকে শক্ত করেছে। মিলান হাসল সিয়াসা। নোনা জলে গুচ্ছ গুচ্ছ হয়ে থাকা ঘন পলক দৃঢ় হাতে মুছে দূরত্ব রেখে শুয়ে পড়ে। আপসীন আফসোসকে বুকের মাঝে চাপা দিয়ে বলে, বাকি পুরোটা জীবন আজকের এই দিনটিকে আমার জন্য তাৎপর্যহীন করতে আপনি সক্ষম হয়েছেন মেজর। আর কখনো আমি এই দিনগুলোকে গুরুত্ব দিব না, কোনোরূপ আশা রাখবো না। আমাকে শক্ত করতে বহুদিনের আঘাতের দরকার নেই। আপনার মুখের নিকৃষ্ট নির্দয় পাষাণ্ড শব্দের বুননই যথেষ্ট। আজকে থেকে কোনো অ্যানিভার্সারি, জন্মদিন, এমনকি কারোর মৃত্যুও আমায় বিচলিত করবে না। আপনার অনুপস্থিতিতে যদি আমি কোনোদিন মরেও যাই, তবু আশা রাখবো না আপনি শেষবার আমায় দেখতে আসবেন। এতটুকু শক্ত ঠিক আছেন নিশ্চয়ই আপনার জন্য? কোমর সমান লেফটেনে হেডবোর্ডে মাথা এলিয়ে প্রতিক্রিয়াহীন শুনে গেল দর্পণ। পাল্টা কঠোর গলায় বলা কঠিন কথাগুলো। চোখমুখ শান্ত, যতটা শান্ত হলে তাকে অস্বাভাবিক আচরণ হিসাবে গণ্য করা হয়। নীরবে কয়েক মিনিট কেটে যায়। কেউ কারোর সাথে একটাও কথা বলল না। মাথাটা যন্ত্রণা করছে প্রচুর। বদ্ধ নেত্র খুলে ঘাড় কাত করে বলে, খিদে পেয়েছে। সেকেন্ডে নীরবে কেটে যেতেই ধূপ করে উঠে বেরিয়ে যায় সিয়াসা। সিয়াসা বেরিয়ে যেতেই দর্পণও নেমে দাঁড়ালো বিছানা থেকে। বিছানার পাশে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা চাদরটা নিয়ে নিজেও বেরিয়ে যায় কক্ষ থেকে। রান্নাঘরে খাবার গরম করছে সিয়াসা। দর্পণ নিঃশব্দে রান্নাঘরে ঢুকে চাদরটা সিয়ার গায়ে জড়িয়ে দিয়ে পুনঃপশ্চাৎ নীরবে বেরিয়ে এলো। কাজের মাঝে সিয়াসা উদাসীন দৃষ্টিতে তাকায় একবার গায়ে শালটির দিকে। দর্পণ সময় কাটতে অ্যাকুয়ারিয়ামের সামনে দাঁড়িয়েছিল। তাকে দেখতেই মাছগুলো সেখানে ভিড় জমায়। খিদে পেয়েছে হয়তো। সে পাশ থেকে ফিসফুট তুলে তাদের খেতে দেয়। কিছুক্ষণ বাদ সিয়াসার মিহি গমগমে আহ্বানে সে সেখানে থেকে ডাইনিং টেবিলে গিয়ে বসে। সিয়াসা খাবার বেড়ে তার সামনে দিলে দর্পণ প্লেটটা নীরবে তার দিকে ঠেলে দেয়। নিজের সামনে খাবারের প্লেট দেখে সিয়াসা ঠোঁটে ঠোঁট চেপে তাকেই কাচের গ্লাসটা হাতে নিয়ে পর্যবেক্ষণ করতে থাকা লোকটির দিকে। নীরব আবদার, বুঝতে অসুবিধা হয় না। থমথমে মুখে প্লেটটা হাতে তুলে নিয়ে ভাত মাখতে শুরু করে। চুপচাপ লোকমা বাড়িয়ে দিতেই দর্পণ বাধ্য ছেলে নেয় তা মুখে তুলে নেয়। নিঃশব্দেই খাওয়া শেষ করে দুজনে। খাওয়া শেষ হতেই সিয়াসা দর্পণকে একটা ওষুধ দিল। দর্পণ ওষুধটি দেখে চুপচাপ খেয়ে নেয়। রাগের মাথায়ও মেয়েটি খেয়াল করেছে তার আঘাত। ওষুধ দিয়ে সিয়াসা ধপাধপ পায়ে ঘরে চলে যায়। দর্পণও তার পিছু পিছু ঘরে যায়। রুমে গিয়ে নিজের মিনি ট্রলিটা খোলে। পুরো ব্যাগটি জুড়ে তার শুধু
4টা পোশাক, বাকি সব সিয়াসার জিনিসপত্র। এক এক করে এসে 2 প্যাকেট ব্লুবেরি, মালবেরি আর কিছু টি শার্ট এবং বাচ্চাদের জন্য আনা চকলেট বের করে সব ঘুমন্ত সিয়াসার মাথার কাছে রাখে। ব্লুবেরি, মালবেরি সচরাচর দেশে অ্যাভেলেবল না, কিন্তু মেয়েটি এগুলো খুব পছন্দ করে, তাই এগুলো নিয়ে এসেছে। সাইপো বাইরে গেলে সবসময় এগুলো নিয়ে আসবে। ওয়ার্ম লাইটের আলোয় সিয়াসা স্পষ্ট দেখল পছন্দের জিনিসগুলো। কানিস বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তার তো এগুলো চায় না, সে তো শুধু দর্পণের সঙ্গ চায়। নির্দিষ্ট সময়ে আসতে না পারলেও লোকটা একটু ভালো করে কথা বলতে তো পারত তার সাথে। ওয়ার্ম লাইটটা নিভে যেতেই গুটিয়ে থাকা সিয়াসা চোখ বন্ধ করে। ক্ষণকাল যেতেই দুটো বলিষ্ঠ হাত তাকে বুকে টেনে নিতে মেয়েটি জমিয়ে রাখা কান্না উপচে বেরিয়ে আসে। ফুপিয়ে কেঁদে উঠল সিয়াসা। দর্পণের মুখের হাসি প্রগাঢ় হয়। ঠিক এই কান্নাটিরই অপেক্ষায় ছিল সে। এই মেয়েটির চোখে মুখে ক্রোধ, রাগ এসব যেন অপ্রীতিকর, অসংলগ্ন এক অনুভূতি, যেটা তাকে মানায় না আর বেশিক্ষণ স্থায়িত্বও হয় না। খুশি হলে হেসে আনন্দ করে খুশি জাহির করবে, রাগ দুঃখ হলে কান্না করে রাগ দেখিয়ে তা প্রকাশ করবে। কঠোরতা তার কাছে যেন অসম্ভব এক ব্যাপার। এটাতেই দর্পণ অভ্যস্ত। কান্না করুক, রাগ দেখাক, তাহলেই মনের ভেতরে থাকা সব ক্লেশ, অভিযোগ দূর হয়ে যাবে। দূর হবে তাদের মধ্যকার ক্ষীণ দূরত্ব। দুহাতে দর্পণের পেট জড়িয়ে শব্দ করে কাঁদছে সিয়াসা। কাঁদতে কাঁদতে রাগ ঝেড়ে বলল, পাষাণ হৃদয়, খারাপ কাঠখট্টা লোক। 32টা দিন পর এসেছেন কোথা থেকে? 32টা দিনে মাত্র একবার ফোন কল, তাও আবার 2 মিনিট 7 সেকেন্ডের। মানুষ মনে হয় না আমাকে? আমি রোবট? আমার কোনো অনুভূতি নেই? আমার ইচ্ছে করে না আমার স্বামী কোথায় আছে, কিভাবে আছে, কি করছে জানতে? আপনার কোনো অধিকার নেই এভাবে যোগাযোগহীন দূরে থাকার। তার উপর আমার জীবনের প্রথমেই বিশেষ দিনটা এভাবে নষ্ট করেছেন। আবার এসে একটু সুন্দর করে কথাও বলেনি, একটু আহ্লাদ দেখাননি, ভালোবাসেননি, ক্ষমা চাননি। মাথায় হাত বুলিয়ে দিতে থাকা দর্পণ হো হো করে হেসে উঠল। সিয়াসার রাগান্বিত স্বরে বলা অদ্ভুত সুন্দর মোহনীয় অভিযোগগুলো শুনে দিন শেষে এত অভিযোগও তার কাছে মধুর মানেই মনে হয়। মেয়েটির সব কিছু তার প্রিয়, হাসি মুখটাও, রাগী মুখটাও, রাগ দেখানোর পদ্ধতিটাও। দর্পণ মুখ এগিয়ে আনে। আচমকা নৈকট্যে সিয়াসার কান্নায় ভাটা পড়ল। অযত্নে গটগট করে বড় হওয়া দাড়িযুক্ত মুখটি গভীর স্পর্শ করে গেল মেয়েটির রুক্ষ খড়খড়ে ওষ্ঠাদ্বয়। ওষ্ঠাদ্বয়ের খড়খড়তা উবিকিয়ে নমনীয়তা ধারণ করল। লোকটির ভালোবাসায় তার জন্য অগাধ যত্ন লুকিয়ে আছে। দর্পণ মৃদু হেসে চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, দুঃখিত, আর এমন করব না। এরপর থেকে অপরাধ করে আহ্লাদ করে কথা বলবো, ভালোবাসবো, ক্ষমা চাইবো, ঠিক আছে? ঠিক আছে। মেয়েটি বাচ্চাদের মতো মাথা দুলিয়ে বলল। দর্পণ হাসে। কে বলবে এই মেয়েটির 28 বছর সম্পূর্ণ হয়েছে গত সপ্তাহে। ভালোবাসার মানুষের কাছে সবাই বুঝি এমন আদুরে, বাচ্চাদের মতো। সে ঠোঁট ছুঁয়ে দেয় মেয়েটির কপালে। মেয়েটির চাও পূরণ করে বলে, হ্যাপি অ্যানিভার্সারি ওয়াইফি। কি চাই বলুন? যা চাই তা দিতে পারবেন না? আমার ওয়াইফের আজ এত বিশেষ দিন ছিল, গত সপ্তাহে তার জন্মদিন ছিল, তার তো একটা উপহার প্রাপ্য। তাতে যত দুষ্কর উপহার হোক না কেন, তুমি বলো, আমি চেষ্টা তো করতেই পারি। আই উইল ট্রাই মাই বেস্ট টু ফুলফিল ইউর ওয়ান্ট। যেখানে যাবেন আমায় বলে যাবেন। ওকে। সব সময় যোগাযোগ রাখবেন, ভিডিও কল রিসিভ করবেন। ওকে, কল রিসিভ করার স্থিতিশীল অবস্থায় থাকলে করব। পুনরায় ঠিক আছে শুনি। মেয়েটি আগ্রহী উৎসুক দৃষ্টি তুলে তাকায় দর্পণের মুখের দিকে। প্রবল আগ্রহ অনুভব করলো এবার। পরবর্তী আবদারের কঠিন এক নাকচ শোনার জন্য নিজেকে মনে মনে তৈরি করে নিল। সময় নিয়ে ঢোক গিলে বলল, কখনো দেশের বাইরের লং টাইমের জন্য মিশনে যাবেন না। লাস্ট এই পর্যন্ত দেশের ভেতরেই ডিউটিরত থাকবেন। সিয়াসা জানে দর্পণ এখনই তাকে মুখের উপর নাকচ করে দেবে, তবে পরবর্তী জবাবে সিয়াসা বাখারা হয়ে গেল। ওকে। সে তরাক বুক থেকে মাথা তুলে বড় বড় চোখে তাকায় দর্পণের দিকে। অবিশ্বাস্য কথায় আশঙ্কিকতা হজম করতে না পেরে সে পুনরায় হড়বড়িয়ে বলল, কি বললেন? আবার বলুন তো। ওকে বলেছি। কেন বলেছেন? আর কখনো দেশের বাইরে মিশনে যাব না তাই। দর্পণের শীতলতা কণ্ঠে আচমকা সিয়াসা আনন্দে চিৎকার দিয়ে উঠল। দর্পণ হতভম্ব হয়ে তড়িৎ গতিতে তার মুখ চেপে ধরে।
ফিসফিসিয়ে বলে। চেঁচাচ্ছ কেন? কেউ শুনলে কি ভাববে? সিয়াশা মুখ থেকে দর্পণের হাত সরিয়ে চুপচাপ চুমু বসিয়ে দিল দর্পণের পুরো মুখশ্রীতে। আনন্দে খেইহারা হয়ে বলে, ধন্যবাদ ধন্যবাদ, এটা আমার জন্য আমার জীবনের সবচেয়ে সেরা উপহার। মেয়েটির আনন্দিত মুখটি দেখে প্রশান্তি ছেয়ে গেল দর্পণের মাঝে। হাত বাড়িয়ে বুকে আগলে নেয় আনন্দিত মেয়েটিকে। ওয়ার্ম লাইট জ্বালিয়ে পকেট থেকে কিছু একটা বের করে এগিয়ে দেয় সিয়াশার কাছে। সিয়াশা উৎসুক প্যাকেটটি খোলে। কিছু স্বর্ণ অলংকার দেখে সে তেমন আগ্রহ পেল না। স্বর্ণের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। এগুলো কেন এনেছেন? দুবাইয়ে অনেক সুন্দর সুন্দর সিম্পলের মধ্যে অলংকার পাওয়া যায়, আমার ভালো লেগেছিল তাই আনলাম। আপনি দুবাইয়ে ছিলেন? হুম। কেন, কি করছিলেন ওখানে? কাজ ছিল। দর্পণ শীতল কণ্ঠে ছোট্ট করে বলল। সিয়াশা বুঝল দর্পণ বিস্তারিত বলতে চায় না, সেও কথা পারে না। অলংকারগুলো পুনরায় প্যাকেটে ঢুকিয়ে বলে, এগুলো এখন রেখে দেই, পরে পরবো। আচমকা দর্পণে উচ্চস্বরে সিয়াশা ভরকে গেল। দর্পণ নিজেকে সামনে সপ্রতিভ চাহনিতে তাকায় মেয়েটির উৎসুক মুখের দিকে। সে মৃদু হেসে বলল, কেউ কিছু দিলে তা হাসি মুখে গ্রহণ করতে হয়, পড়তে হয়। এটা তুমি সবসময় নিজের সাথে রাখবে, কখনো খুলবে না। এটা আমার অনুরোধ নয়, আদেশ। মনে থাকবে?